বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের একটা সামারি টানব এবং আমরা সংক্ষেপে দেখব যে মেইন পয়েন্টগুলো কিভাবে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে সোসাইটি চলে আসে। তো আমরা কথা বলছি হচ্ছে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর কথা বলছি আমরা। সে সময় ওয়েস্টার্ন ইউরোপে অথবা ইউরোপিয়ান সোসাইটিতে ফিউডালিজম প্রচলিত ছিল এবং সেটা থেকে আস্তে আস্তে করে ষোড়শ শতাব্দী এবং সপ্তদশ শতাব্দীর দিকে ফিউডাল লর্ডস যারা ছিল তারা তাদের যে শাসন সেটা তারা ধরে রাখতে ব্যর্থ হয় এবং সোসাইটি আস্তে আস্তে ক্যাপিটালিজমের দিকে চলে যায় এবং ন্যাশন স্টেটের উদ্ভব হয়। Okay, so first of all, let's see what are the characteristics of capitalism. ক্যাপিটালিজমের চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার ওয়ান হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড একটা কমিউনিটি প্রোডাকশন সিস্টেম থাকবে। নাম্বার টু হচ্ছে প্রাইভেট ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশন থাকবে। নাম্বার থ্রি হচ্ছে এ লার্জ লেবার পাওয়ার ইন দ্য মার্কেট থাকবে এবং নাম্বার ফোর হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাকুইজিটিভ এবং ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার বাই মোস্ট ইন্ডিভিজুয়াল উইদিন দ্য ইকোনমিক সিস্টেম, এটা থাকবে। তাহলে আমরা যদি আমরা দেখার চেষ্টা করি যে ফিউডালিজম থেকে আস্তে আস্তে কিভাবে এই ক্যারেক্টারিস্টিকগুলো ইকোনমিতে ডেভেলপ করলো। তো ইউরোপিয়ান সোসাইটিতে যখন ফিউডালিজম ছিল, ফিউডালিজমে একজন কিং থাকতো, সেই কিংয়ের আন্ডারে থাকতো হচ্ছে নোবেলস এবং তার আন্ডারে থাকতো নাইটস এবং তার আন্ডারে থাকতো পিজেন্টস অথবা সার্ভস। এই পিজেন্টসরা ছিল সমাজের সবচেয়ে যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ তারা ছিল হচ্ছে ভিত্তি, তারা জমি চাষ করত এবং কিং ছিল সর্বেসর্বা। তো এই চারটা লেয়ার ছিল, এই চারটা লেয়ারের মধ্যে নোবেলস ছিল হচ্ছে লর্ডস অথবা তাদেরকে ব্যারন্স বলা হতো, তাদের নিচে থাকতো নাইটস এবং ভ্যাসেলস। তো এই সিস্টেমে ফিউডাল লর্ডস যারা ছিল তারা হচ্ছে পিজেন্টসদেরকে তারা লেবার এক্সচেঞ্জ সিস্টেমের আন্ডারে তারা ল্যান্ড বরাদ্দ দিত। লেবার এক্সচেঞ্জ সিস্টেমটা কেমন? এটা হলো লর্ডসদের আন্ডারে যে ল্যান্ডগুলো থাকতো সেই ল্যান্ডগুলোকে চাষ করা লাগতো এবং দিনের একটা পার্টিকুলার সময় এই পিজেন্টস অথবা সার্ভস যারা তারা সেখানে তাদের লেবার দিত, অর্থাৎ তারা কাজ করতো সেখানে। তার বিনিময়ে তারা হয়তো প্রোটেকশন পেত, তারপর তারা হচ্ছে ইনকাম করতে পারতো, অথবা তাদেরকে একখণ্ড ল্যান্ড দেয়া হতো যেটা তারা চাষ করে নিজের সার্ভাইভালের জন্য তারা শস্য উৎপাদন করত সেখানে। তো এই এগ্রিকালচারাল সোসাইটি এটা যখন চলছিল এটাকে ম্যানোরিয়াল সিস্টেম বলা হয়। তো এই ম্যানোরিয়াল সিস্টেম যখন চলছিল একটা নির্দিষ্ট সময় পর তখন এগ্রিকালচারাল প্রোডাকশন অনেক বেশি বেড়ে যায়। প্রোডাকশন বেড়ে যাওয়ার সিম্পল দুইটা প্রসেস ছিল। নাম্বার ওয়ান হচ্ছে টু ফিল্ড সিস্টেম থেকে থ্রি ফিল্ড সিস্টেমের দিকে যাওয়া। সাধারণত যেটা হয় যে আপনি যদি একটা ল্যান্ড বারবার চাষ করতে থাকেন তাহলে সেটার উর্বরতা কমে যায়, বাট আপনি যদি একটা সিজন ফালায় রাখেন তারপর যদি আপনি আবার চাষ করেন সেক্ষেত্রে সেটার উর্বরতা বাড়ে। তাহলে একজন লর্ডের আন্ডারে যতটুকু জমি ছিল সে জমিটাকে দুই ভাগে ভাগ করে তার এক ভাগ চাষ করতো, এক ভাগ ফালায় রাখতো। বাট দে থট লেটস ডিভাইড দ্য ল্যান্ড ইন্টু থ্রি পার্টস। তিন ভাগে ভাগ করে তারা দুই ভাগ চাষ করতো, এক ভাগ ফালায় রাখতো এবং এটাকে রোটেট করতো। এর ফলে যেটা হয় এগ্রিকালচারাল প্রোডাকশন অনেক বেশি বেড়ে যায়। আবার এই থ্রি ফিল্ড সিস্টেম থেকে যতটুকু এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়লো সেটা দিয়ে তারা হর্স ছিল তাদের, এই হর্সগুলোকে তারা খাওয়ানোর মতো যথেষ্ট খাবার পেল যখন, তখন একটা হর্সের একটা উৎপাদন বাড়লো এবং চাষাবাদের ক্ষেত্রে আগে তারা যেখানে সার ব্যবহার করত, সার বলতে গরু ব্যবহার করত যেখানে, সেখানে তারা ঘোড়া ব্যবহার করা শুরু করলো। অর্থাৎ ঘোড়ার যেহেতু সক্ষমতা বেশি এই কারণে এগুলো হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে, বিশেষ করে জমি চাষ করার ক্ষেত্রে এগুলো খুব কাজে আসলো এবং এগ্রিকালচারাল প্রোডাকশন আরও বেশি বেড়ে গেল। যখন এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়ছিল তখন দেখা গেল যে যারা পিজেন্টস তারা তাদের যে নিডস আছে তাদের নিডসগুলোকে ফিল আপ করার পরেও
কিছু সারপ্লাস থেকে যায়। সারপ্লাসটা পিজেন্টসদের অথবা অন্য কোনো শ্রেণীরও থাকতে পারে, তাদের কিছু সারপ্লাস থেকে যায়। তো এই সারপ্লাসগুলোকে তারা তখন সেল করা শুরু করলো লোকাল মার্কেটে। লোকাল মার্কেটে সেল করতে করতে যখন আরও বেশি যখন সারপ্লাস থাকা শুরু করলো, তখন এক পর্যায়ে তারা এগুলোকে এক্সপোর্ট করা শুরু করলো, অর্থাৎ বাইরের যে মার্কেট আছে সেগুলোতে তারা দেয়া শুরু করলো। তো এই যে এক্সপোর্ট করার যে ব্যাপারটা, এখানে যে প্রডিউস করছে এবং যে এটাকে ভোগ করছে তারা কিন্তু একজন আরেকজনকে চিনে না। তো এটাকে এই স্থানটা থেকেই, এই যে সিস্টেমটা, এখান থেকেই বলা যায় যে কতকটা ক্যাপিটালিজমের গোড়াপত্তন শুরু হয়, যে মার্কেট ওরিয়েন্টেড যে প্রোডাকশন সিস্টেম সেটার গোড়াপত্তন শুরু হয়। তো এরপর যখন মানুষজন এগ্রিকালচারাল প্রোডাক্টের যখন সারপ্লাস থাকছিল, তখন মানুষ সময় পেল আরও, তারপর তারা অন্যান্য প্রোডাক্ট প্রডিউস করার পিছনে তারা লেগে গেল, যেমন বিভিন্ন হ্যান্ডিক্রাফটস, তারপর যে কোনো পণ্য যেগুলো তারা নিজেরাই প্রডিউস করতে পারে, এগুলো প্রডিউস করে তারা লোকালি সেল করা শুরু করলো। এক সময় দেখলো যে না, এগুলো তারা বাইরেও সেল করতে পারে। স্পেশালি তখন ওরিয়েন্টাল যে মার্কেটটা ছিল, অর্থাৎ প্রাচ্যের দিকে, পূর্ব দিকে যে মার্কেটটা ছিল ইউরোপের, সেটা অনেক অ্যাট্রাকটিভ একটা জায়গা ছিল, কারণ সেখানে স্বর্ণ, তারপর রৌপ্য এবং তাদের ধন সম্পদ অনেক বেশি ছিল। এটা আমরা ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীর কথা বলছি। তো এই হ্যান্ডিক্রাফট প্রডিউস করে তারা যখন সেল করা শুরু করলো, একসময় দেখলো যে এটার প্রফিট খুবই ভালো। তখন এই মানুষগুলো তারা সিটিতে চলে আসলো। তাদের যে এই অন্যান্য দ্রব্যাদি প্রডিউস করার যে যন্ত্রপাতি কিংবা তাদের যে এক্সপার্টাইজ এগুলো ছিল, এগুলো নিয়ে তারা সিটিতে চলে আসা শুরু করে। এরকম করে একটা ক্লাস গড়ে ওঠে যারা আসলে আর এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত নয়, বরং তারা সিটি সেন্টারে থেকে তারা অন্যান্য দ্রব্যাদি প্রডিউস করে এবং এগুলো তারা সেল করে। আর এগুলো সেলটা আরও এক্সপেডাইট হয় যখন মার্চেন্টস নামক একটা শ্রেণী গড়ে ওঠে, যারা চাকার ব্যবহার করে এবং চাকা আগে 2 চাকার ঠেলাগাড়ি ছিল, পরবর্তীতে এটা 4 চাকার ঠেলাগাড়ি তারা ইউজ করা শুরু করে। তো এই মার্চেন্ট শ্রেণী তারা এই পণ্যগুলো সিটি সেন্টার থেকে সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করত এবং অনেক দূর দূরান্তেও তারা বিক্রি করত। তাহলে এই ম্যানোরিয়াল সিস্টেম যেটা লোকালয়ে চলে, অর্থাৎ গ্রামাঞ্চলে যেখানে আবাদযোগ্য জমি আছে সেখানে চলছিল, এবং সিটি সেন্টারগুলো এগুলো হচ্ছে লর্ডস এবং যারা নাইটস ছিল তাদের কন্ট্রোল থেকে কিছুটা বাইরে চলে যায়। সিটি সেন্টারগুলো লর্ডস এবং নাইটসদের কন্ট্রোলটা কিছুটা লুজ হয়ে যায় সিটি সেন্টারগুলোর ক্ষেত্রে। তো এরপর এই ম্যানোরিয়াল সিস্টেমের যে লর্ড যারা ছিল, যখন সিটি সেন্টারগুলো আরও ডেভেলপ করে এবং তারা লাক্সারি গুডস প্রডিউস করা শুরু করে, তখন লর্ডস যারা ছিল, যারা লেবারের বিনিময়ে জমি দিত পিজেন্টসদেরকে, তারা লাক্সারি প্রোডাক্টের ডিমান্ড করা শুরু করলো বেশি করে। অর্থাৎ সিটিতে যেই প্রোডাক্টগুলো প্রডিউস করা হতো সেগুলো ডিমান্ড করছে এই ম্যানোরিয়াল সিস্টেমের, অর্থাৎ লোকালয়ের যারা লর্ড আছে তারা। তো সিটি সেন্টারগুলো তারা এই ম্যানোরিয়াল সিস্টেমের উপর ডিপেন্ড করতো তাদের র ম্যাটেরিয়ালস এবং তাদের ফুডের জন্য, এবং এদিক থেকে লর্ডস যারা আছে তারা আবার সিটি সেন্টারের উপর ডিপেন্ড করছে তাদের লাক্সারি গুডস কেনার জন্য। এখন র ম্যাটেরিয়ালস এবং ফুডস আর একদিকে হচ্ছে লাক্সারি প্রোডাক্টস, এগুলোকে এক্সচেঞ্জ করার জন্য যেই কারেন্সিগুলোকে ব্যবহার করা হতো, একটা পর্যায়ে গিয়ে লর্ডসরা মনে করলো যে আমরা যদি লেবার এক্সচেঞ্জ না করে আমরা যদি বরং জমিগুলোকে যদি পিজেন্টসদেরকে দিয়ে দিই, তারা আবাদ করে আমাদেরকে যদি একটা রেন্ট দেয়, তাহলে তো আমাদেরকে মাঝখানের এই প্রবলেমটা আমাদেরকে পোহাতে হয় না। আমরা তখন ডিরেক্টলি মানি দিয়ে আমরা এই লাক্সারি গুডসগুলো আমরা কিনতে পারবো এবং আমরা একটা বেটার লাইফ লিড করতে পারবো। তখন যেটা হলো, তখন কমিউটেশন সিস্টেম নামে একটা সিস্টেম ডেভেলপ করলো,
যেখানে এই লেবার এক্সচেঞ্জটা সাবস্টিটিউট হয়ে গেল রেন্ট এক্সচেঞ্জ দিয়ে। তখন পিজান্সরা যা করত, তারা তাদের শস্য উৎপাদন করত এবং সেগুলোকে তারা বিক্রি করত মার্কেটে, লোকাল মার্কেটে, অথবা এক্সপোর্ট করত, করে তারা যেই টাকা পেত সেটা দিয়ে তারা লর্ডসদেরকে রেন্ট দিয়ে দিত এবং বাকি যেটা ছিল সেই সারপ্লাসটা তাদের নিজস্ব থাকতো। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা নোট করা যেতে পারে সেটা হলো যে পিজান্সরা তখন তারা যত বেশি ফসল ফলাতে পারবে তত কিন্তু তাদের লাভ, কারণ এখানে যেহেতু সে লেবার দিচ্ছে না, সে লর্ডদেরকে টাকা দিচ্ছে একটা। তো সারপ্লাসটা যত বেশি হবে পিজানদের তত লাভ। আবার এই তাদের যে উৎপাদিত পণ্যটা আছে, শস্যটা, সেটা তারা যত বেশি দামে সেল করতে পারবে তত ভালো। তাহলে এখান থেকে একটা কম্পিটিশন শুরু হয়ে গেল এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এগুলোর উপর ভিত্তি করে এক ধরনের মার্কেটিং প্রচারণা শুরু হয়ে গেল। তো এরকমটা করার ফলে এখান থেকে প্রফিট সিকিং যে একটা মেন্টালিটি, সেটা এখান থেকে জন্ম নেয় যে প্রত্যেকজন পিজান্ট এখন মনে করছে যে আমি যত বেশি প্রফিট করতে পারবো ততই আমার লাভ। তাহলে এরকম সিস্টেম যখন, কমিউটেশন সিস্টেম যখন ডেভেলপ করে, তখন আস্তে আস্তে দেখা যায় যে এই রেন্ট দেওয়ার হার এটা আস্তে আস্তে বেড়ে যায় এবং যতটুকু না লেবার আছে তার চেয়ে রেন্টের পরিমাণ একসময় অনেক বেশি হয়ে যায়। এভাবেই চলছিল যখন, বাট প্রবলেম দাঁড়ায় চতুর্দশ শতকে কয়েকটা ইভেন্টের কারণে। নাম্বার 1 হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা যুদ্ধ চলে যেটাকে বলা হয় দ্য 100 ইয়ার্স ওয়ার। এই যুদ্ধটা চলে 1337 থেকে 1453 সাল পর্যন্ত এবং দ্য ব্ল্যাক ডেথ নামে একটা বিউবনিক প্লেগ একটা দেখা দেয়। এটা হচ্ছে মিড 14th সেঞ্চুরিতে। তো এই দুইটি ইভেন্টের কারণে ইংল্যান্ডে তখন পপুলেশন অনেক কমে যায়। মাত্র দেখা যাচ্ছে যে 2.5 মিলিয়ন পপুলেশন হয়তো বা ছিল এই পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অথবা শুরুর দিকে। তো মানুষ যখন কমে যায় তখন লর্ডস যারা আছে তারা দেখলো যে আমাদের তো এখন ল্যান্ড চাষ করার মতো মানুষ নাই, লেবার নাই, কেউ ল্যান্ড রেন্ট নিতে চাচ্ছে না আর। তাহলে লেবারের সাপ্লাই কমে যায় এবং ল্যান্ডের সাপ্লাই বেড়ে যায়। এটার অর্থ যেটা দাঁড়ায় যে ল্যান্ডের প্রাইস অনেক সস্তা হয়ে যায় এবং লেবারের প্রাইস অনেক হাই হয়ে যায়। তখন এই লর্ডসরা বলে যে আমরা কমিউটেশন সিস্টেমটাকে আমরা ক্যান্সেল করতে চাই, করে আমরা পুনরায় লেবার এক্সচেঞ্জ সিস্টেমে আমরা চলে যেতে চাই। এটা যখন তারা বলে তখন লেবার যারা ছিল তারা খুবই রেজিস্ট করে এটাকে এবং এর ফলে একটা পিজেন্ট রিভল্ট একটা দেখা দেয় যেটা খুবই ফেমাস এবং এটাতে অনেক হতাহত হয় এবং ইট ওয়াজ ভেরি ব্রুটাল। যেমন 1524 থেকে 25-এ জার্মানিতে সবচেয়ে ব্রুটাল যে হত্যাকাণ্ড হয়, সেখানে মোটামুটি 1 লাখ পিজান্সকে হত্যা করা হয়। তো এরপর যখন 1600 সালের দিকে যখন ইংল্যান্ডে পপুলেশন যখন আরও বেশি বেড়ে যায়, তখন এদিকে সিটি সেন্টারগুলো আরও ডেভেলপ করতে থাকে এবং সেখানকার যে মার্চেন্টস যারা আছে তাদের কিন্তু ট্রেড চলতেই থাকে এদিকে। আর এদিকে হচ্ছিল পিজান্ট রিভলিউশন বা পিজান্টস রিভল্ট। তো 1600 সালের দিকে যখন জনসংখ্যা বেড়ে যায়, সে সময় ওয়েস্টার্ন ইউরোপে অ্যাবাউট 70 মিলিয়ন পিপল ছিল। এই মানুষগুলোকে তাদেরকে খাওয়ানোর জন্য যে একটা ল্যান্ডের আবাদ করার যে প্রয়োজন ছিল, সেই পরিমাণ ল্যান্ড আসলে তখন অ্যাভাইলেবল ছিল না। কারণ ত্রয়োদশ শতাব্দী থেকে নিয়ে মোটামুটি 19বিংশ শতাব্দী পর্যন্ত একটা মুভমেন্ট চলে যেটাকে বলা হয় এনক্লোজার মুভমেন্ট। তো এই এনক্লোজার মুভমেন্টটা হাইটেন্ড হয় 16শ শতাব্দীতে। এই এনক্লোজার মুভমেন্টটা হলো লর্ডস যারা ছিল তারা দেখে যে আমরা যদি ল্যান্ডগুলোকে আবাদ না করে বরং আমরা যদি এটাকে ভেড়া চড়ানোর কাজে যদি আমরা ব্যবহার করি, তাহলে ভেড়ার যে পশম হয় সেই পশম থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সে সময় কাপড় চোপড় তৈরি হচ্ছিল প্রচুর পরিমাণ এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা বুমিং ইন্ডাস্ট্রি ছিল। তাহলে তারা সেখান থেকে টাকা পাচ্ছিল
এবং সেই ভেড়া চড়ানোর যে কাজটা এখানে লেবার অনেক কম লাগছিল। তাহলে যেহেতু লেবারের একটা শর্টেজ ছিল, দ্য 100 ইয়ার্স ওয়ার এবং হচ্ছে বিবনিক প্লেগের পরে তারা এই এনক্লোজার মুভমেন্টটা তখন আরও বেশি পপুলারিটি পায় এবং এটা আরও পিকে চলে যায়। তখন জনসংখ্যা যখন বাড়ে তখন এতগুলো মানুষকে সাপোর্ট করার জন্য যারা পিজেন্টস বা যাদের আসলে তাদের নিজস্ব লেবার সেল করা ছাড়া অন্য কোনো উপায় নাই, তারা যেটা করতো, তারা যেই ল্যান্ডগুলোকে কখনোই তারা ফিরেও তাকাইতো না বা সেগুলো তারা কখনোই চাষ করতো না, সেগুলো তারা চাষ করা শুরু করে। কিন্তু গভর্নমেন্ট যেটা করে, তাদেরকে সেখানেও তারা একটা নিষেধাজ্ঞা দেয় কিংবা তাদেরকে তারা টর্চার করা শুরু করে যে তোমরা এগুলো করতে পারবা না। এর ফলে যেটা হয় সেটা হলো যে অনেকগুলো মানুষ তারা বেগার হয়ে যায় এবং অনেকে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়ানো শুরু করে এবং অনেকগুলো মানুষ এমন হয়ে যায় যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে তাদের যে লেবার পাওয়ার আছে সেই লেবার পাওয়ারটাকে সেল করা। এর ফলে আমরা এই আলোচনাটা থেকে কয়েকটা ক্যারেক্টারিস্টিক পাই। নাম্বার 1 হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড কমোডিটি প্রোডাকশন, এটা আমরা পাই। নাম্বার 2 হচ্ছে প্রাইভেট ওনারশিপ অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। প্রাইভেট ওনারশিপটা কীভাবে ডেভেলপ করে, এটা হচ্ছে যখন মানুষজন গ্রাম ছেড়ে যখন সিটিতে যাওয়া শুরু করে এবং যখন সিটি সেন্টারগুলো ডেভেলপ হয়, তখন তাদের যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছিল, তাদের যে যন্ত্রপাতি ছিল বা তাদের যে বিল্ডিং ছিল, এগুলোকে তারা ইউজ করা শুরু করে প্রোডাকশনের কাজে। এবং তাদের যে এক্সপার্টাইজ আছে, তারা দেখলো যে আমরা যদি অন্য মানুষের সেম এক্সপার্টাইজ যদি আমরা হায়ার করি এবং তাদেরকে একটা মজুরি যদি আমরা পে করি, সেক্ষেত্রে আমরা সেম প্রোডাক্ট উৎপন্ন করতে পারি। তাহলে তারা যেটা করে, তারা এই মানুষগুলোকে তারা হায়ার করে এবং তাদেরকে একটা মজুরি পে করে। তাহলে যারা কাজ করতেছে তারা মূলত মজুরি পাচ্ছে, আর যেই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টটার মালিক হচ্ছে যার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মালিকানা আছে সে। তো এভাবে করে যে যত বেশি ফ্যাক্টরস অফ প্রোডাকশন দখল করতে পারে, সেটা ল্যান্ড হতে পারে, বিল্ডিং হতে পারে, তারপর ক্যাপিটাল হতে পারে, মেশিনারিজ হতে পারে, এনিথিং, এগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এগুলো মানুষজন অ্যাকুমুলেট করা শুরু করে। থার্ড যে ফ্যাক্টর, সেটা হচ্ছে 1600 সালের দিকে আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান সোসাইটিতে অনেকগুলো মানুষের উপস্থিতি, যাদের বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে তাদের যে লেবার পাওয়ার, সেটাকে সেল করা। তো এটাই হচ্ছে ক্যাপিটালিজমের থার্ড ক্যারেক্টারিস্টিক্স। এবং ফোর্থ ক্যারেক্টারিস্টিকটা এটা এভাবে ডেভেলপ করে যে যখন মার্চেন্টসরা তারা যখন আরও বেশি কেনাবেচা শুরু করে এবং তারা যখন আরও বেশি এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশনে যখন আরও জড়ায় যায়, তখন গিল্ডস নামে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি হয়। গিল্ডস নামে যে গ্রুপগুলো তৈরি হয়, এগুলোতে মানুষজন কোনো কিছু প্রডিউস করার জন্য বা কোনো কিছু সেল করার জন্য তাদেরকে এই গিল্ডসের মেম্বার হতে হতো। তো এই গিল্ডসগুলো তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা আরও অনেক এক্সক্লুসিভ হয়ে যায়, যে এখানে নতুন করে কাউকে তারা ঢুকতে দেয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ফ্যাক্টরস অফ প্রোডাকশন যারা ওন করার ট্রাই করতেছে, তাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তারপর যারা গিল্ডসগুলো ছিল তাদের মধ্যেও আমরা একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই এক ধরনের কম্পিটিশন করতেছে যে তারা কত বেশি অ্যাকোয়ার করতে পারে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এবং আমরা একটা লেবার শ্রেণীর আমরা একটা উত্থান দেখতে পাই। সেই লেবার শ্রেণীটা তাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হচ্ছে তাদের লেবারটাকে সেল করা। তো এই সোশ্যাল চেঞ্জগুলো যখন হয়, তখন আসলে ফিউডাল লর্ডস যারা আছে তারা তাদের যে লর্ডশিপ অথবা তাদের যে ম্যানোরিয়াল যে সিস্টেম ছিল, এটাকে তারা ধরে রাখতে তারা আস্তে আস্তে ব্যর্থ হয়। এই পিজান্ট রিভল্টের মুখে এবং যত ধরনের রেজিস্ট্যান্স ছিল সবগুলোর মুখে তারা ধরে রাখতে ব্যর্থ হয়। এর ফলে আস্তে আস্তে ন্যাশন স্টেটের উদ্ভব ঘটে। সো দ্যাট উইল বি অল ফর টুডে. In the next video we will discuss some other topics. See you there.